আচ্ছা ইকরা, বিয়ের চাপ তো কমে গেল, এখন কি তবে আমাদের নিজেদের বিষয়টা নিয়ে ভাবার সময় হয়েছে? বিয়ে নিয়ে তো অনেক নাটক হলো, এখন কি তবে নতুন কোনো নাটক শুরু করার পরিকল্পনা করছেন? নাটক নয়, বরং এবার থেকে সত্যি সত্যি জীবনটাকে শুরু করার পরিকল্পনা করছি। তাতে তোমার আপত্তি নেই তো? আপত্তি থাকলেই বা কি করবেন? আপনি তো জেদি, আর আমারও আপনাকে ছাড়া চলে না। অনেকদিন পর আজ বাড়িতে যাচ্ছি, প্রায় 6 মাস পর। এতদিন পড়ালেখার জন্য বাড়িতে আসতে পারেনি, তাই 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। বাস কাউন্টারে বসে আছি বাসের অপেক্ষায়। এখনও 5 মিনিট বাকি আছে, বাস চলে আসছে, তাই দেরি না করে বাসে উঠে পড়লাম। বাসের টিকিট অনুযায়ী সিটে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। আমি বিরক্ত হয়ে বললাম, এক্সকিউজ মি, আপনি কি ওই সিটে বসবেন নাকি এই সিটে বসবেন? মেয়েটা অবাক হয়ে বলল, কেন? আপনি যেই সিটে বসেছেন এটা আমার, এই যে টিকিট। ও আচ্ছা, আমি এই সিটে বসবো। জানালার সাইডে বসতে ভালো লাগে। আমি আর কিছু না বলে সিটে বসে পড়লাম। ব্যাগ থেকে হেডফোন বের করে কানে দিয়ে গান শুনছিলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। এবার আপনাদের পরিচয়টা দেই। আমি ফারহান, এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। পরিবারে আমি, বাবা, মা আর ভাইয়া আছে। ভাইয়ার নাম ইরফান। বাসের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ঝাঁকুনির কারণে আমি হুমড়ি খেয়ে পাশের সিটে বসা মেয়েটার গায়ে পড়ে গেলাম। সরি, আসলে আমি ইচ্ছে করে আপনার গায়ে পড়িনি, হঠাৎ ঝাঁকুনির কারণে পড়ে গেছি। বুঝতে পারছি, সমস্যা নেই। বাহ, মেয়েটা তো অনেক ভালো। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত। একটা কথা বলি? জি বলুন। না মানে, আপনার নামটা জানতে পারি? কেন? না, ওই যে আমি আর আপনি একসাথে জার্নি করছি, অথচ কেউ কারোর সাথে কথা বলছে না। এতে আপনার না হলেও আমার বোরিং লাগছে। পরিচিত হলে গল্প করে করে যাওয়া যেত। আমি নিহা চৌধুরী। আর আপনি? আমি ফারহান। ও আচ্ছা। এভাবে অনেক গল্প করলাম। বাস নির্দিষ্ট গন্তব্যে এসে থামল। নিহা মেয়েটা আর আমি একই শহরে থাকি, তাই গন্তব্যটাও এক। বাস থেকে নেমে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি অনেক অবাক হলাম, কারণ আমি যে বাসায় আসব সেটা কাউকে বলিনি। তাহলে ভাইয়া জানল কিভাবে? আমি নিহার কাছ থেকে বিদায় নিয়ে সামনে তাকিয়ে দেখি ভাইয়া উধাও। আজব তো, এইমাত্র দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে, আর এখন দেখি নেই। মনে হয় ভুল দেখছি। তাই আর কিছু না ভেবে বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি আম্মুকে জড়িয়ে ধরে বলি, কেমন আছো আম্মু? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর আসবে যে বলে আসলি না? সারপ্রাইজ দিতে এসেছি, তাই তো বলিনি। আর আমি অনেক ভালো আছি বলেই আমি ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। আম্মু, আব্বু আর ভাইয়া কোথায়? তোর আব্বু অফিসে, আর তোর ভাইয়া ভার্সিটি গেছে। তারপর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। একেবারে রাত্রে উঠলাম। উঠে আব্বুর সাথে দেখা করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? এ আয় বস। তা কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তা তোর পড়াশোনার কি খবর? ভালোই। তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসি। তারপর ভাইয়া চলে গেল, আমি বসে রইলাম। কিছুক্ষণ পর ভাইয়ার মোবাইলটা বেজে উঠল। পরপর 4বার ফোন আসলো। ভাইয়ার আসতে দেরি দেখে বাধ্য হয়ে আমি পিক করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ। ওই, তোমার ফোন পিক করতে এত দেরি হয় কেন? আর আজকে না আমাকে বাস স্টপ থেকে পিক করার কথা ছিল তোমার? আসলে না কেন? দেখুন, ভাইয়া ওয়াশরুমে গেছে, আর আপনি অনেকবার ফোন দিচ্ছেন, তাই আমি পিক করলাম। বলার সাথে সাথে ফোন কেটে গেল। কিছুক্ষণ পর ভাইয়া রুমে আসলো। মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে টাঙ্কি মারতেছো? কি সব আজে বাজে কথা বলছিস? বাজে কথা না। কথা বলে আমি ভাইয়ার মোবাইলটা তার হাতে দিলাম। ভাইয়া নাম্বার দেখে থতমত খেয়ে বলল, এটা রং নাম্বার। তুমি আমাকে রং নাম্বার সম্পর্কে শিখাতে আসছো?
যা তো, এসব ফালতু পেঁচাল ভালো লাগে না। ঠিক আছে, আমি আব্বুর কাছে যাচ্ছি। এই কথা বলে উঠে হাঁটা শুরু করলাম। তখনই ভাইয়া আমার হাত ধরে বলল, আরে কোথায় যাস বস? আব্বুকে বলার কি দরকার? তাহলে বলো মেয়েটাকে, আর কতদিন ধরে চলছে? বড় ভাইয়ের সম্পর্কে এসব জানতে তোর লজ্জা করে না? না, করে না। দেখো ভাইয়া, আমাকে সব বলো, তা না হলে তোমাকে এমন বাঁশ দিব জীবনেও ভুলতে পারবে না। আচ্ছা আচ্ছা বলছি। ওর নাম নিহা। আমরা একই ভার্সিটিতে পড়ি, 8 মাসের রিলেশনশিপ। নিহা নামটা শুনে একটু অবাক হলাম। বাসে আমার পাশে বসা সেই মেয়েটা না তো? যদি হয় তাহলে তো ভাবি হিসেবে পারফেক্ট। কিরে, কি ভাবছিস? না, তেমন কিছু না। আচ্ছা, কাল আমি তোমার সাথে তোমাদের ভার্সিটিতে যাব। কেন? তোমার জিএফের সাথে পরিচয় করিয়ে দিবে, আর আমি দেখব তোমার পছন্দ কেমন। তারপর আমি ভাইয়ার রুম থেকে বেরিয়ে মা বাবার রুমে গেলাম। আম্মু, আসবো? আয়, কিছু বলবি? আচ্ছা আম্মু, তুমি বাসায় এত কাজ করো, তোমার কষ্ট হয় না? তা হয়, কিন্তু কেন? তোমার কষ্ট কমানোর জন্য পার্টনার আনি। তুই কি কাজের বুয়ার কথা বলছিস? দেখ বাবা, ওসব আমার পছন্দ না। ঠিক মতো কাজ করে না, আর করলেও আমার পছন্দ হয় না। আমি বলি কি, আর তোমরা বোঝো কি? আমি বোঝাতে চাচ্ছি যে এ বাড়িতে একটা ভাবির দরকার। আমার কথা শুনে আব্বু আম্মু কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালো কথা বললি তো। আমি সবসময় ভালো কথাই বলি। তা তোর ভাইয়ের কোনো মেয়ে পছন্দ আছে নাকি? আছে। কাল যাব দেখা করতে, পরে তোমাদের এসে বলবো। এ কথা বলে নিজের রুমে চলে আসলাম, আর ভাবতে লাগলাম যাতে বাসে আমার পাশে বসা মেয়েটাই হয়। সবই মিলেছে, শুধু চেহারা মিললেই হয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করে ভাইয়ার সাথে বাইকে করে ভার্সিটি গেলাম। ক্যাম্পাসে ঢোকার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ হাঁটার পর ভাইয়া একটা মেয়েদের গ্রুপে গিয়ে নিহা বলে ডাক দিল। মেয়েটা যখন পেছন ফিরে তাকালো, আমি তো বেজায় খুশি, কেননা এই সেই মেয়ের সাথে বাসে দেখা হয়েছিল। আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে তুমি এখানে? আমারও তো একই কথা, আপনি এখানে? ভাইয়া আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। ওয়েট, তোমরা একে অপরকে চিনো নাকি? আরে ওর সাথেই তো কাল একসাথে বসে এসেছি। কি হলো? যাই হোক, পরিচয় করিয়ে দেই। নিহা, ও হচ্ছে আমার ছোট ভাই ফারহান। ভাবি ভাইয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে নিজের জিএফকে ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তার মানে আপনি কাল রাতে ফোন দিয়ে ঝাড়ি দিচ্ছিলেন? তাই তো বলি, কাল ভাইয়াকে বাসস্টপে দেখেছি, কিন্তু পরক্ষণে উধাও হয়ে গেল কেন? খেয়াল করে দেখলাম দুজনেই লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর আমরা তিনজন মিলে সারাদিন ঘুরলাম। রাতে আব্বু আম্মুর কাছে গিয়ে বললাম, আব্বু আম্মু, আমি মেয়ে দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। ভাবি হিসেবে পারফেক্ট, আর তোমাদেরও ভালো লাগবে। তাহলে ঠিক আছে, আমরা কিছুদিনের মধ্যে মেয়ে দেখতে যাব সবাই। এই দুদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। যেদিন মেয়ে দেখতে যাব তার আগের দিন রাত্রে ভাইয়া আমাকে ডাকলো তার রুমে। ভাইয়া, আমাকে কেন ডেকেছ? আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? নিহাকে নাকি কাল ছেলেপক্ষ দেখতে আসবে। তুই একটু আব্বু আম্মুকে বল না নিহার ব্যাপারে। আচ্ছা, যাচ্ছি। তারপর ভাইয়ার রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম, কারণ এসব কিছুই ভাইয়া এবং ভাবি জানে না, কারণ তাদেরকে সারপ্রাইজ দেব। সেদিন দেখা করে আসার পরে আমি আমার প্ল্যান সাজাই। একটা ঘটককে ধরে কিছু টাকা দিয়ে ভাবির বাড়িতে প্রস্তাব পাঠাই, যেন সে তাদেরকে বুঝিয়ে বলে পাত্র অনেক ভালো আর তারা দেখতে আসবে। ওরাও কোনো মানা করেনি। সব কিছু আমার প্ল্যান মতো হতে লাগলো। তাদেরকে সারপ্রাইজ দেব। তারপর ছাদ থেকে সিরিয়াস মোডে গিয়ে বললাম, ভাইয়া, তোমার জন্য দুঃখের খবর আছে। আমার কথা শুনে ভাইয়ার মুখে অমাবস্যা নেমে আসছে। এটা দেখে আমার ভীষণ হাসি পেল। তবুও হাসিটা আটকে রেখে ভাইয়ার পাশে বসলাম। কি হয়েছে? আমি গিয়ে আব্বু আম্মুরে বলেছি। তখন আব্বু বলল,
কাল নাকি তোমাকে নিয়ে মেয়ে দেখতে যাবে, আব্বুর নাকি কোন বন্ধুর মেয়ে। এদিক দিয়ে নিহা অনেক চিন্তা করতেছে, কাল তাকে দেখতে আসবে। ভাই কিছু একটা কর প্লিজ। আমি কি করব? আব্বু বলেছে মেয়ে পছন্দ হলে নাকি আংটি পরিয়ে আসবে। আমার কথা শুনে ভাইয়া মাথায় হাত দিয়ে বসে আছে। ভাইয়ার অবস্থা দেখে না হেসে পারলাম না, তাই রুম থেকে বের হয়ে হেসে গড়াগড়ি খেতে লাগলাম। তারপর আবার ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? ভুলে গেছি। দূর হয় এখান থেকে। আব্বুকে এখন আপাতত বলছি যাতে কাল মেয়ে পছন্দ হলে আংটি না পরায়, আর তুমি ভাবিকে একটা কল দিয়ে বলো চিন্তা না করতে। তারপর আমি ভাইয়ার রুম থেকে নিজের রুমে চলে আসি। মোবাইলে গেমস খেলে সময় পার করে দেই। কিছুক্ষণ পর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল, তাই খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফেসবুক দেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মেয়ে দেখতে সবাই রওনা দিলাম। ভাইয়াকে দেখলাম মন খারাপ করে আছে। গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। ভাইয়া হুট করে দাঁড়িয়ে গেল। কি হয়েছে? দাঁড়িয়ে গেলে কেন? বাসাটা কেমন চেনা চেনা লাগছে। এটা তো মনে হয় নিহাদের বাসা, অনেকবার ভিডিও কলে দেখেছি। এই দুদিন নিহা ভাবির কথা চিন্তা করতে করতে মাথা নষ্ট করে ফেলেছ নাকি? কার না কার বাসাকে ওনার বাসা বানিয়ে দিচ্ছ। ভাইয়া আর কিছু বলল না। ভেতরে গিয়ে ভাইয়ার হবু শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করলাম। ভাইয়া আস্ত একটা হারামি, প্রেম করে অথচ হবু শ্বশুর শাশুড়িকে চেনে না। আমি তো ভাবছিলাম এখানেই ধরা পড়ে যাব। কিছুক্ষণ পর ভাবিকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, দুজনেই দেখি নিচের দিকে তাকিয়ে আছে। আরে পাপির দল, একবার সামনের দিকে তাকাও। না, হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা নিচের দিকে তাকিয়ে আছো কেন? সামনে তাকাও। আমার কথা শুনে দুজনে দুজনের দিকে তাকিয়ে বড়সড় একটা টাসকি খেলো। এরপর দুজনে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকালো, আর আমি মুচকি মুচকি হাসছি। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক হলো। সেখান থেকে বাড়িতে আসার সাথে সাথে ভাইয়া আমার কান ধরে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমার অবস্থা পুরা নাজেহাল। ভাইয়া হাত ওপরে ওঠালো, আমি সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু না, মার না দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। মা, এটা কি হলো? ভাবি জিনিস আমাকে দিচ্ছ কেন? তুই খুব শয়তান হয়ে গেছিস। এসব কথা ছাড়ো, এখন আমাকে বকশিশ দাও। কিসের বকশিস? ও মা, এত কিছু করলাম আর জিজ্ঞেস করছো কিসের বকশিশ? বুঝেছি। আচ্ছা এই নে ধর। এ কথা বলে ভাইয়া আমাকে 2000 টাকা দিল। সেটা নিয়ে চলে গেলাম বন্ধুদের কাছে। তারপর ধুমধাম পার্টি করলাম সবাই। এভাবে কেটে গেল 7 দিন। আজ ভাইয়ার বিয়ে, খুব বড় করে না, আবার ছোট করেও না। বরযাত্রী নিয়ে আমরা চলে গেলাম ভাবিদের বাড়িতে। তারপর সকল নিয়মকানুন অনুযায়ী বিয়ে সম্পন্ন হলো। ভাইয়া আর ভাবি দুজনেই অনেক খুশি। ওদেরকে খুশি দেখে আমিও খুশি। কিছুদিন পর আমাদের সবাইকে ভাবিদের বাড়ি থেকে দাওয়াত দেওয়া হলো, তাই আমরা সবাই গেলাম। দুপুরে খাওয়ার সময় ভাবি বলল, কি দেবরজি, মাংস নিচ্ছ না কেন? তোমার না মাংস অনেক পছন্দ? বাহ, আমার পছন্দ সম্পর্কেও জানেন দেখছি। একমাত্র দেবরের পছন্দ না জানলে হয়? আহ, দরদ দেখলে বাঁচি না। বুঝলে ভাবি, কিছু মানুষের হিংসে হয়। হোক, তাতে আমার কি? খাওয়া শেষে ভাবিকে বললাম ঘুম দেব, একটা রুম দেখিয়ে দিতে। তাই ভাবি একটা রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কেউ শুয়ে আছে। চোখ খুলে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। একটা জলজান্ত মেয়ে শুয়ে আছে। এমনিতেই ঘুম থেকে উঠেছি, মাথায় কিছু কাজ করছে না, তার মধ্যে আবার এমন দৃশ্য। আমি একটা চিৎকার দিলাম, ভাবি! আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসলো। কি হয়েছে ফারহান, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কিরে চুপ করে আছিস কেন? তখনই সবার চোখ গেল মেয়েটার দিকে। এটা কে ভাবি, আর এখানে কি করছে?
তখনই মেয়েটা বলে উঠল, আমি কি করছি মানে? আপনি আমার রুমে কি করছেন? আর আপু এটা কে? আরে এটা তো তোর দুলা ভাইয়ের ভাই। আর ফারহান ও আমার ছোট বোন ইকরা। আমি নিজেই তো ফারহানকে দিয়ে গেলাম। তো তুই এখানে কেন? আরে আমি তো মনে করেছি এটা তুমি, কারণ কাঁথা দিয়ে পুরো শরীর ঢাকা। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার বোন মানে? কোথায় থেকে আসলো? ওই মিয়া, কোথা থেকে আসলো মানে কি? না মানে আগে তো কখনো দেখিনি। আরে ও হোস্টেল থেকে পড়াশোনা করে। আমার বিয়ের সময় ওর এক্সাম ছিল, যার কারণে আসতে পারেনি। আর তাই পরিচয় হয়নি তোমাদের। ও আচ্ছা। আমি একটু লজ্জা পেয়েই মাথা চুলকালাম। এত লোকের সামনে এরকম একটা কাণ্ড হয়ে যাবে ভাবতেই পারিনি। আর ওই মেয়েটা মানে ইকরা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি তার জীবনের সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি। ইকরা চোখ কুঁচকে বলল, আপু উনি তোমার দেবর, সেটা আগে বলবে না? আমি তো ভেবেছিলাম চোর ঢুকেছে। এই যে শুনেন, আমি কিন্তু চোর না। চোর কি কখনো স্বীকার করে সে চোর? আমি একটু বিরক্ত হয়ে বললাম, আচ্ছা আপনি একটু বেশি কথা বলেন না? আর আপনি একটু বেশি বেয়াদব না? আমাদের দুজনের কথা কাটাকাটি দেখে সবাই হাসতে শুরু করলো। তারপর সবাই রুম থেকে বের হয়ে গেল। আমি আর ইকরা দুইজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ইকরা বলল, আচ্ছা আপনি কি সবসময় এমন? কেমন? মানে যেখানে যান সেখানেই ঝামেলা করেন? আর আপনি কি সবসময় এমন? কেমন? কাউকে না চিনেই ঝাড়ি দেন? ইকরা একটু হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, প্রথম দিন বলে মাফ করে দিলাম। ধন্যবাদ। এরপর আমি আবার কাঁথা নিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না। মেয়েটা দেখতে খারাপ না, বরং বেশ সুন্দর। চোখ দুটো একটু রাগী টাইপ, কিন্তু হাসলে মনে হয় পুরো মুখটাই বদলে যায়। বুঝতেছি না ভাইয়ার মতো কি আমিও একটা চান্স নিব? নিলে অবশ্য মন্দ হয় না। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে গেল, কিন্তু আমার ঘুম আসছে না, জানি না কেন। আমি এপাশ ওপাশ করতে করতে হঠাৎ উঠে বসলাম। শেষে বিরক্ত হয়ে ছাদে একটু হাওয়া খেতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চুপচাপ দরজা খুলে ছাদে গিয়ে দাঁড়ালাম। রাতের হালকা ঠান্ডা বাতাস লাগছে, চারপাশ একদম শান্ত। আমি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠ শুনলাম। ঘুম আসছে না? আমি ঘুরে তাকিয়ে দেখি ইকরা দাঁড়িয়ে আছে, হাতে একটা মগ। আপনি এখানে? এই প্রশ্নটা তো আমার করার কথা। আমি তো একটু হাওয়া খেতে এসেছি। আমিও। হাতে কি? কফি। পড়াশোনা করতে করতে অভ্যেস হয়ে গেছে রাতে কফি খাওয়ার। তাহলে তো আপনি খুব পড়ুয়া টাইপ। আর আপনি খুব ফাঁকিবাজ টাইপ। কেন? কারণ যাদের মাথায় এত দুষ্টুমি থাকে তারা সাধারণত পড়াশোনা কম করে। বাহ, আমাকে তো একদম বিশ্লেষণ করে ফেলেছেন। ইকরা একটু হেসে ফেলল। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। বাতাসে তার চুলগুলো একটু উড়ছে। মেয়েটা আসলেই একটু অন্যরকম, কিন্তু আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর ইকরা বলল, আচ্ছা একটা কথা বলি। বলুন। আপনি কি সব সময় বেশি কথা বলেন? মোটামুটি। তাহলে এখন এত চুপ কেন? কারণ আপনার সাথে তর্ক করলে আমি হারব। হ্যাঁ, বুঝেছেন তাহলে। হ্যাঁ। ইকরা মুচকি হেসে কফিতে একটা চুমুক দিল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি কি আপনার ভাইয়ের মতো? মানে? আপু তো বলে আপনার ভাই খুব শান্ত। না, আমি একটু আলাদা। বুঝতেই পারছি। কি বুঝলেন? আপনি একটু ঝামেলাবাজ। আপনি মানুষকে খুব দ্রুত বিচার করে ফেলেন মনে হয়। সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আমাদের আবার ছোটোখাটো তর্ক শুরু হয়ে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঝগড়া করলেও খারাপ লাগছে না, বরং কথাগুলো শুনতে ভালোই লাগছে। কিছুক্ষণ পর ইকরা বলল, আচ্ছা আমি নিচে যাচ্ছি, কাল সকালে দেখা হবে। ঠিক আছে। ইকরা যাওয়ার সময় হঠাৎ আবার ফিরে তাকালো। আর হ্যাঁ, কি? আবার আমার রুমে ঢুকবেন না। আপনিও আবার আমার পাশে এসে শুয়ে পড়বেন না। ইকরা চোখ বড় করে তাকিয়ে বলল, অসভ্য।
বলেই দ্রুত নিচে নেমে গেল। আমি ছাদে দাঁড়িয়ে হেসে ফেললাম। মেয়েটা পুরো আগুন। তারপর কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে আমিও নিচে নেমে ঘুমাতে গেলাম। কিন্তু এবার মনে হচ্ছে এই বাড়িতে থাকা কয়েকদিন হয়তো বেশ মজারই হবে। পরের দিন সকাল, বাসার হালকা হাওয়া, সূর্য আলতো আলো ছড়িয়ে দিচ্ছে। ভাইয়া আর ভাবি ওনাদের রুমে, আর আমি ঘরে বসে ফেসবুক দেখছিলাম। তারপর চুপচাপ রুম থেকে বের হয়ে ছাদের দিকে হাঁটতে গেলাম। ছাদে পৌঁছাতে দেখি ইকরা আগের মতো দাঁড়িয়ে আছে, হাতে একটি বই, চোখে লাজ আর কৌতূহল। বাতাসে চুলগুলো হালকা দোল খাচ্ছে। আবার এখানে? আপনিও কি আগের মতোই হাওয়া খেতে এসেছেন? হ্যাঁ। এক মুহূর্ত নীরবতা। আমরা দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা নেই, শুধু হালকা হাসি আর চোখের মিল। হঠাৎ ইকরা বইটা বন্ধ করে রেলিংয়ের দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই আজকে কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, ভাইয়া আর ভাবি নাকি মার্কেটে যাবে। কেন? এমনি, বাসায় একা থাকতে হবে। আমি একটু মুচকি হেসে বললাম, একা না, কারণ আমি যাব না। কেন? ওরা কাপল, ওদেরকে বিরক্ত করতে চায় না। ঠিক তখনই নিচ থেকে ভাবির ডাক শোনা গেল। ইকরা, কোথায় তুই? ছাদে। তাড়াতাড়ি নিচে আয়। ইকরা যাওয়ার জন্য হাঁটা দিল, কিন্তু কয়েক কদম যাওয়ার পর থেমে আমার দিকে তাকালো। আপনি আসবেন না? একটু পরে। ওকে। ইকরা নিচে নেমে গেল। আমি ছাদে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর নিচে নামতেই দেখি ড্রয়িং রুমে ভাইয়া আর ভাবি বসে আছে। ইকরা সোফার একপাশে চুপচাপ বসে আছে। ভাবি আমাকে দেখে বলল, এই যে দেবরজি, কোথায় ছিলেন? ছাদে। ছাদে কি করছিলি? হাওয়া খাচ্ছিলাম। একা? আমি কিছু বললাম না। তখন খেয়াল করলাম ইকরা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। ভাইয়া হঠাৎ বলল, ফারহান, তুই ইকরাকে নিয়ে একটু বাইরে ঘুরে আয় না। আমি আর তোর ভাবি বাইরে যাব। ও একা একা বাসায় থেকে বোর হয়ে যাবে, সেই সাথে তুইও। আমি অবাক হয়ে বললাম, আমি? ইকরা একটু ইতস্তত করে বলল, না না, দরকার নেই। আরে যাও না, বাসায় বসে কি করবে? শেষ পর্যন্ত আমরা দুজন বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি দুজনেই। আমি একটু অস্বস্তি ফিল করতে লাগলাম। ইকরা সেটা বুঝতে পেরে বলল, আপনার কি সবসময় এমন অস্বস্তি লাগে? না, মাঝে মধ্যে, কিন্তু সবার সাথে না। তাহলে আমার সাথে কেন? আমি হেসে বললাম, কারণ আপনি একটু ভয়ঙ্কর টাইপ। ইকরা ভ্রুকুচকে বলল, আমি? হ্যাঁ, প্রথম দিনেই আমাকে চোর বানিয়ে দিয়েছিলেন। এই শুনুন, আমাকে আপনি না বরং তুমি করে বলবেন। ওকে। কিছুক্ষণ পরে একটা ছোট পার্কে গিয়ে বসলাম। বাতাস বইছে, চারপাশ শান্ত। ইকরা বেঞ্চে বসে মাটির দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। করেন। তুমি কি প্রেম করো? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি, সমস্যা হলে বলতে হবে না। সমস্যা হবে কেন? তাহলে বলো। না, এসব প্রেম প্রেম কখনো করিনি। গুড। আর আপনি? না, পড়াশোনা চাপে এসব করার সুযোগ হয়নি। ও আচ্ছা। তবে পছন্দ আছে। ইকরা একটু অবাক হয়ে তাকালো আমার দিকে। কে এসে জানতে পারি? এখনই বলা যাবে না। কেন? কারণ এখনও নিশ্চিত না। যদি ভুল বুঝে থাকি তাহলে তো লজ্জার ব্যাপার হয়ে যাবে। ইকরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মাটির দিকে তাকিয়ে বলল, তাহলে বুঝি মেয়েটা খুব কাছের কেউ? হতে পারে। আপনার কথা কিন্তু খুব রহস্যময় লাগছে। রহস্য থাকলেই তো মজা। ইকরা একটু বিরক্ত হওয়ার ভান করে বলল, থাক, না বললে নাই। রাগ করলে? আমি কেন রাগ করব? জানি না, তবে মনে হলো একটু রাগ করেছ। না তো। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। বাতাসে হালকা ঠান্ডা লাগছে। আচ্ছা, একটা কথা বলি। বলুন। তুমি যদি কখনো প্রেম করো, কেমন ছেলেকে পছন্দ করবে? ইকরা একটু ভেবে বলল, খুব সাধারণ একটা মানুষ। মানে?
মানে এত বেশি কিছু চাই না, সাধারণ একটা ছেলে, লয়াল এবং কেয়ারিং। মনে হয় পেয়ে যাবে। ইকরা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর হালকা হাসলো। এই প্রথম মনে হলো আপনি একটা ভালো কথা বললেন। তার মানে আগে সব ফালতু বলতাম? মোটামুটি। আমরা দুজনেই হেসে ফেললাম। কিছুক্ষণ পরে উঠলাম, বাসার দিকে হাঁটছি। হাঁটার সময় খেয়াল করলাম ইকরা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, আবার দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে। সন্ধ্যার পর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছি। ঠিক তখনই ভাবির ফোনে একটা কল আসে। ফোন ধরে কথা বলা শেষ করেই ভাবি ইকরার কানে কানে কিছু একটা বললেন। সাথে সাথে ইকরার মুখের হাসিটা মিলিয়ে গেল। ইকরার এমন অবস্থা দেখে ভাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে ইকরা, মুখটা এমন কেন? ইকরা কিছু বলল না। ভাইয়া এবার ভাবির দিকে তাকালো। কি হয়েছে নিহা? ছোট মামা ফোন করেছে। ওনার ছেলে মানে আমাদের মামাতো ভাই দিহান, সে আমেরিকা থেকে দেশে ফিরেছে, আর সে নাকি ইকরাকে বিয়ে করতে চায়। সেটাই মামা আমাকে জানালেন। কথাটা শুনে সবাই একটু চুপ হয়ে গেল। ভাইয়া জিজ্ঞেস করল, তো ইকরা, তোমার মতামত কি? ইকরা এবার একটু বিরক্ত হয়ে বলল, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? ইকরা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কারণ লোকটা ভালো না। মানে? আমি ওকে অনেক ভালো করেই চিনি। ও খুব বাজে টাইপের ছেলে, কত মেয়ের সাথে ফ্লার্ট করছে তার হিসাব নেই। আজ তো একটা ক্যারেক্টারলেস। আমি এবার আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, তাহলে সরাসরি না বলে দাও। ইকরা আমার দিকে তাকিয়ে বলল, আমি বললেই কি সব সমাধান হয়ে যাবে? ভাবি একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। ইকরা কিছু বলল না, শুধু চুপ করে বসে রইল। আমি খেয়াল করলাম তার চোখে একটু দুশ্চিন্তা। সেদিন রাতে সবাই ঘুমাতে গেলেও আমার ঘুম আসছিল না। বারবার শুধু ইকরার কথাই মনে পড়ছিল। ধুর, আমি কেন এত ভাবছি? কিন্তু তাও মন মানতে চাইছিল না। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে আছি, দেখি ইকরা খুব চুপচাপ। সাধারণত মেয়েটা একটু ঝগড়াটে টাইপ, কিন্তু আজ একদম চুপচাপ। আমি মজা করে বললাম, কি ব্যাপার, আজ এত শান্ত কেন? এমনি। কাল রাতের ব্যাপারটা নিয়েই হয়তো ভাবছে। ঠিক তখনই ভাবির ফোন বেজে উঠল। কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে ভাবি বলল, আগামীকাল নাকি তারা বাসায় আসবে কেন? তোকে দেখতে। কথাটা শুনেই ইকরার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝলাম ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। হঠাৎ ইকরা উঠে দাঁড়িয়ে বলল, আপু আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? একটু হাঁটতে। বলেই সে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, তারপর হঠাৎ উঠে দাঁড়ালাম। ভাইয়া বলল, কোথায় যাচ্ছিস? একটু বাইরে। ভাইয়া সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুই কি ইকরার পেছন যাচ্ছিস? আরে না। বলেই আমি বের হয়ে গেলাম। বাড়ির কাছে এসে ছোট পার্কে গিয়ে দেখি ইকরা বসে আছে। আমি গিয়ে পাশে বসতেই সে একটু চমকে উঠল। আপনি? হ্যাঁ। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, খুব টেনশনে আছো? হুম। ভয় পেও না। ইকরা আমার দিকে তাকিয়ে বলল, কেন? কারণ যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমাকে জোর করে কেউ বিয়ে করতে পারবে না। ইকরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এবার প্রথমবারের মতো একটু অন্যরকম দৃষ্টি দেখলাম। আপনি কেন আমার জন্য এত ভাবছেন? জানি না, হয়তো তুমি আমার কাছে একটু স্পেশাল হয়ে যাচ্ছ। ইকরা একদম চুপ হয়ে গেল। পার্কের বাতাসটা হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেল। ইকরা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, সবাই শুধু বলে ছেলেটা আমেরিকায় থাকে, অনেক টাকা, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না আমি কি চাই। তুমি কি চাও? আমি শুধু এমন কাউকে চাই যে আমাকে বুঝবে, যত্ন করে আগলে রাখবে। তাহলে তো খুব কঠিন কিছু না। কেন? কারণ এমন মানুষ তোমার সামনেই বসে আছে। ইকরা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপনি কি সিরিয়াস?
আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, হ্যাঁ, সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি। কথাটা বলার পর বুকটা ধকধক করতে লাগলো। ইকরা কিছু সময় নিচের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম শুধু আমারই এমন মনে হচ্ছে। মানে? মানে আমিও আপনাকে পছন্দ করি। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা হালকা হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল। ও আচ্ছা, এই ব্যাপার। আমরা দুজনেই ঘুরে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সব শুনেছি। আপু প্লিজ ভুল বুঝো না। ভাবি হাসতে হাসতে বলল, আরে বোকা, আমি তো অনেক আগেই বুঝে গেছি। ঠিক তখনই ভাইয়াও চলে এলো। কি হচ্ছে এখানে? তোমার ভাই কিন্তু আমার বোনকে পটিয়ে ফেলেছে। ভাইয়া প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর হেসে বলল, তাই নাকি? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি ইকরাকে পছন্দ করি। ইকরা তখন একদম চুপ। ভাইয়া কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে হেসে বলল, বাহ, তাহলে তো ভালোই হয়েছে। আমি অবাক হয়ে বললাম, রাগ করনি? আরে বোকা, তুই আমার ভাই আর ইকরা আমার শালিকা। তোদের বিয়ে হলে তো আরও ভালো। ঠিক, দুই বোন একসাথে এক বাড়িতে থাকতে পারবো। কিন্তু আপু ওই লোকটা মানে দিহান। প্যারা নেই, তোর দুলাভাই আর আমি বাবা মায়ের সঙ্গে কথা বলেছি আর বলেছি ওদের মানা করে দিতে। আমার বোন যেখানে রাজি না সেখানে জোর করে বিয়ে দেব তা তো হবে না। ইকরা গিয়ে ভাবিকে জড়িয়ে ধরল, আর ভাইয়া এসে আমার কাঁধে হাত রাখল। এতদিনে একটা ভালো কাজ করতে পেরেছিস। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, সেই সাথে ইকরাও। আমাদের এই অবস্থা দেখে সবাই হাসতে লাগলো। আর এভাবেই ধীরে ধীরে শুরু হলো আমাদের প্রেমের গল্প। এভাবেই দুষ্টুমি, খুনসুটি আর ছোট ছোট ঝগড়ার মাঝেই ফারহান আর ইকরার গল্পটা শুরু হলো। কিছু সম্পর্ক হঠাৎ করে জীবনে আসে। প্রথমে ঝামেলা মনে হয়, তারপর ধীরে ধীরে সেই মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে আপন। সব ভালোবাসা প্রথম দেখাতেই হয় না। কিছু ভালোবাসা জন্ম নেয় ভুল বোঝাবুঝি, তর্ক আর হাসির মাঝখানে। আপনাদের কেমন লেগেছে আজকের এই মিষ্টি গল্পটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।